এই খালেদা বিশ একবার পরে স্যার ওকে, আমরা চলে যাই আমাদের ক্লাসে। একটু খেয়াল করি, এটা টোটালি হচ্ছে একটা প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? বারবার বলছি যে ডাক্তার যেমন রোগী দেখে প্রেসক্রিপশন দেন, তেমনি ইকোনমিক কিছু সিমটম থাকলে সেটা দেখে প্রেসক্রিপশন দিতে হয়। যেমন কেইস বলেছেন যে আমার প্রকৃত মজুরি কমাতে পারলে, প্রকৃত মজুরি আমি যদি কমিয়ে দিতে পারি, তাহলে আমার কি বৃদ্ধি করব? শ্রমের চাহিদা আমি বাড়াবো, বাড়িয়ে বেকারত্ব কমাবো। সো এখানে কি বলেছি একটু খেয়াল করি। সো কেইন্সের মতে 1 নম্বর পয়েন্টটা কি হচ্ছে? প্রকৃত মজুরি কমাবো, শ্রমের চাহিদা বৃদ্ধি করব, বৃদ্ধি করে বেকারত্ব কমানো সম্ভব। বিষয়টা আমি আগের এখানে দেখি। এই যে দেখুন, প্রকৃত মজুরি একটু খেয়াল করি, প্রকৃত মজুরি কমাবো, এই যে কমাচ্ছি, দেখেন ভালো করে দেখেন এই চিত্রে। প্রকৃত মজুরি W0 P0 ছিল, এখানে NF পরিমাণ লোক কাজ করতে ইচ্ছুক, কিন্তু ND এই পয়েন্টে ছেদ করে NF N1 পর্যন্ত অনভিপ্রেত বেকারত্ব থাকে। এখন আমি যদি প্রকৃত মজুরি কমিয়ে দিই, W0 P1 কমালাম, প্রকৃত মজুরি কমানোর সাথে সাথে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করি। প্রকৃত মজুরি কমালে ND বৃদ্ধি করে বেকারত্ব কমানো সম্ভব। শ্রমের চাহিদা বৃদ্ধি করলাম, দেখেন কম প্রকৃত মজুরি যদি কমে যায়, কমানোর সাথে সাথে বিষয়টা কি হয় একটু খেয়াল করি, শ্রমের যে চাহিদা সেটা বেড়ে যাবে। দেখেন, আচ্ছা এখন আপনারা কোশ্চেন করতে পারবেন যে স্যার প্রকৃত মজুরি করলে শ্রমের চাহিদা বাড়বে মানেটা কি? প্রকৃত মজুরি কমলে তো শ্রমিক কম কাজ করতে যাবে, শ্রমের চাহিদা বাড়বে না তো। হ্যাঁ, প্রকৃত মজুরি যখনই কমে যাবে শ্রমের চাহিদা বেড়ে যাবে মালিক পক্ষ থেকে। কেন? কম মজুরিতে যদি আমি বেশি পরিমাণ শ্রমিক কাজে ইনভলভ করে তাড়াতাড়ি কাজটা শেষ করাতে পারি, তাহলে অবশ্যই প্রকৃত মজুরি কমে গেলে শ্রমের চাহিদাটা মালিক পক্ষের কাছ থেকে বেড়ে যাবে। এই যে বেড়ে গেল, বেড়ে যাওয়ার সাথে সাথে কি হবে? এই যে দ্রব্যমূল্য আমাদের বাড়ছে, ঠিক আছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের দেখেন এই পয়েন্টের সাপেক্ষে, এই যে এটা, হ্যাঁ নিচে এই পয়েন্টের সাপেক্ষে আমাদের পূর্ণ নিয়োগ অর্জন সম্ভব হয়, যেখানে NF N1 পর্যন্ত বেকারত্ব থাকে না। তার মানেটা কি? তার মানেটা আপনাকে বলছে, ফার্স্ট অফ অল মনে রাখবেন, ফার্স্ট অফ অল আপনার W/P এটা কমাই দিবেন, এটা টোটালটা কমাই দিবেন, W/P কমাই দিবেন, মানে প্রকৃত মজুরি কমাবেন। তাহলে শ্রমের চাহিদা, অ্যাগ্রিগেট ডিমান্ড ফর লেবার, মালিক পক্ষের কাছ থেকে কি হবে? অবশ্যই সেটা বাড়বে। বাড়ার সাথে সাথে আমার কি হবে? বাড়ার সাথে সাথে শ্রমের যে নিয়োগ NF ফুল এমপ্লয়মেন্ট সেটাও অ্যাচিভ হবে, বেকারত্ব দূর হবে। এই আমি সংক্ষেপে দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা, ঠিক আছে? বোঝা গেছে? না বুঝলে নক করেন, খুব টেকনিক্যাল জিনিস পড়ানো হচ্ছে। আচ্ছা, এরপরে আসি আরেকটা, বলছে আর্থিক মজুরি W=W0 অনমনীয় থাকা অবস্থায় একমাত্র P বৃদ্ধি করে প্রকৃত মজুরি W/P কমানো সম্ভব। P বাড়াতে হলে সামগ্রিক চাহিদা বাড়ানো প্রয়োজন। সামগ্রিক ওই যে W=W0 থাকা অবস্থায় একই কথা বলেছে, W=W0 থাকা অবস্থায় আর্থিক মজুরি অনমনীয়তা মানে ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল তো নমনীয়, অনমনীয় থাকা অবস্থায় P বাড়াবো। ওই যে আমি দেখাইলাম একটু আগে, এই যে এখানে P বাড়ালেন, P বাড়ায় সামগ্রিক চাহিদা বাড়ালেন, সামগ্রিক চাহিদার সাপেক্ষে NF এর সাথে বেকারত্ব দূর হয়। এখন দ্রব্যমূল্য বাড়াতে গেলে সামগ্রিক চাহিদা বাড়ানোর প্রয়োজন হয়, আর সামগ্রিক চাহিদা বাড়ানোর দুটি উপায় আছে, একটা হচ্ছে মুদ্রানীতি, আরেকটা হচ্ছে আর্থিক নীতি বা ফিসক্যাল পলিসি। তার মতে মুদ্রানীতি অর্থ বাজারের তারল্য ফাঁদ অবস্থায়
মুদ্রানীতি অর্থ বাজারে তারল্য ফাঁদ অবস্থায় কি হয়? অর্থ ব্যবস্থায় তারল্য ফাঁদ অবস্থায় নিয়োগ বাড়াতে থাকলে অকার্যকর হবে। মানে মনিটারি পলিসি যদি আমি এমফাসাইজ করি তারল্য ফাঁদ অবস্থায়, তারল্য ফাঁদ হচ্ছে সুদের হারে সেই নিম্নতম অবস্থা যেখানে কি হয় খেয়াল আছে? যেখানে অস্থিতিস্থাপক ইনইলাস্টিক হয়ে পড়ে অর্থের যে চাহিদা। তো যখনই আমি তারল্য ফাঁদ অবস্থায় নিয়োগ বাড়াতে থাকবো তখন সেটা একটা নির্দিষ্ট পর্যায়ে যে কি হবে অকার্যকর হবে। কারণ তারল্য ফাঁদ থাকলে অর্থের যোগান বাড়লেও সুদের হার আর কমবে না, ফলে ভোগ ও বিনিয়োগ ব্যয় বাড়বে না, অর্থাৎ সামগ্রিক চাহিদা বাড়বে না। বিকল্প উপায় হলো সরকারি হস্তক্ষেপ, নমনীয় ফিসক্যাল পলিসি। তো সরকার দুইভাবে ঘাটতি বাজেট অনুসরণ করতে পারে। নাম্বার 1, 1 নাম্বার কথা হচ্ছে কর হ্রাস করে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় বাড়িয়ে সামগ্রিক চাহিদা বাড়াতে পারে। কর আমি আগে 1000 টাকা ইনকাম, আমি 10 টাকা বা 100 টাকা ট্যাক্স দিই, এখন 1000 টাকা ইনকাম আছে, আমি 20 টাকা ট্যাক্স দিই, তাহলে এক্সট্রা যে ইনকামটা থাকলো 80 টাকা, সেই 80 টাকা পকেটে থাকলে অবশ্যই আমার সামগ্রিক চাহিদা বাড়বে, সেই টাকাতে আমি ভোগ করব বা বিনিয়োগ করব, যাই করি না করি। আরেকটা হচ্ছে সরকারি ব্যয় বাড়িয়ে। সরকারি ব্যয় বাড়িয়ে সরকার কি কি ব্যয় করবে? বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকার ব্যয় করবে। সরকার ব্যয় করে একদিকে ডিমান্ড C+I+G, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে পারেন। উভয় ক্ষেত্রেই এডি বাড়বে। সো চিত্র অনুযায়ী এডি নট থেকে AD1 বেড়ে দ্রব্যমূল্য P1 স্তরে বাড়বে, ফলে প্রকৃত মজুরি কমে যাবে। এই যে দেখেন এখানে বলতেছে এডি নট থেকে AD1 বাড়লে দ্রব্যমূল্য P01 স্তরে বাড়বে, ফলে প্রকৃত মজুরি কমবে। এই যে প্রথমে চিত্র এটা, এই চিত্রে AD নট AS নট এই বিন্দুতে ছেদ করে দাম নির্ধারিত P1 Y1। এখন যখনই এডি আমি বাড়াই দিব, AD নট থেকে AD1 এ যাব, দ্রব্যমূল্য আস্তে করে যে এই পয়েন্টের সাপেক্ষে P1 এ বাড়বে। দ্রব্যমূল্য যখনই বেড়ে গেল আস্তে নিচের দিকে নেমে আসে, নিচের দিকে কি হচ্ছে? প্রকৃত মজুরি কমে যাচ্ছে। প্রকৃত মজুরি কমার সাপেক্ষে আপনার এখানে কি হচ্ছে? ডিমান্ড ফর লেবার, সাপ্লাই ফর লেবার কোথায় সেট করতেছে? এই পয়েন্টে। তো পুনর্নিয়োগ স্তর অর্জিত হচ্ছে। ঠিক আছে, এটাই বলছে অর্থনীতি পূর্ণ নিয়োগের আয় YF এ উপনীত হচ্ছে। এই যে অর্থনীতি যে পূর্ণ নিয়োগে যাচ্ছে দেখেন, এটার সাপেক্ষে এই যে YF ফুল এমপ্লয়মেন্টে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, হাউ ফার Keynesian income and employment model be regarded as an extension of the classical model? So আমরা যেটা দেখছি যে কেনশিয়ান মডেল ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বের যে কতটুকু সম্প্রসারণ করছে ক্লাসিক্যাল, সেটাই দেখার বিষয়। নাম্বার 1, প্রকৃত ও আর্থিক খাতের যোগসূত্র স্থাপন। প্রকৃত ও আর্থিক খাতের যোগসূত্র স্থাপন দেখি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অর্থনীতিকে প্রকৃত এবং আর্থিক এই দুই খাতে ভাগ করেন। প্রকৃত খাতে শ্রম বাজার এবং দ্রব্য বাজার বিবেচনা করা হয়। এক্ষেত্রে নিয়োগ, প্রকৃত মজুরি এবং প্রকৃত জাতীয় আয় নির্ধারণ দেখানো হয়। আর্থিক খাত বলতে অর্থ বাজার বোঝায়, এই বাজারে দ্রব্যমূল্য নির্ধারণ হয়। কেইন্স অর্থনীতির এই বিভাজন বাতিল করে আর্থিক খাত ও প্রকৃত খাতের মধ্যে কি করেন? যোগসূত্র স্থাপন করেন। তিনি যুক্তি দেন, প্রকৃত উৎপাদন আর্থিক উপাদানকে প্রভাবিত করে, আর্থিক উপাদান আবার প্রকৃত উপাদানকে প্রভাবিত করে। তো দ্রব্য বাজারে মূল্য বাড়লে বা কমলে শ্রম বাজারের প্রকৃত মজুরি কমবে বা বাড়বে। আগেই বুঝেছি, দ্রব্য বাজারের মজুরি মূল্য বাড়লে প্রকৃত মজুরি কমবে, দ্রব্য বাজারে মূল্য কমলে প্রকৃত মজুরি বাড়বে। এভাবে দ্রব্য মূল্য ও প্রকৃত মজুরির মধ্যে বিপরীত সম্পর্ক
পরিলক্ষিত হয় বা এভাবে দ্রব্যমূল্য প্রকৃত মজুরিকে কি করে প্রভাবিত করতে পারে। এছাড়াও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা নিয়োগ, প্রকৃত আয়, প্রকৃত সুদের হার নির্ধারণে মুদ্রার নিরপেক্ষ ভূমিকা, মুদ্রার যে নিরপেক্ষ ভূমিকা সেটার তুলে ধরেন। অর্থাৎ মুদ্রার যোগান বাড়লে বা কমলে এসব চলকের মান প্রভাবিত হবে না, কারণ অর্থ শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়। কেইন যুক্তি দেন যে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হলে ক্লাসিক্যাল তত্ত্বের এই বক্তব্য গ্রহণযোগ্য, কিন্তু অর্থ মূল্যের সংরক্ষণ হিসেবে কাজ করে, ফলে প্রকৃত আয়, নিয়োগ, প্রকৃত মজুরি প্রভাবিত হবে। আবার প্রকৃত খাতে কোনো উপাদানের পরিবর্তন হলে আর্থিক খাত প্রভাবিত হতে পারে। শ্রমের যোগান বাড়লে আর্থিক মজুরি কমবে, ফলে প্রকৃত মজুরি কমবে। এই অবস্থায় শ্রমের চাহিদা বাড়া হেতু কি হবে? নিয়োগ বাড়বে, আর নিয়োগ বাড়লে প্রকৃত আয় বাড়বে, দ্রব্যমূল্য দাম কমবে। এভাবে কেইন্স এর অর্থ এভাবে কেইন্স অর্থতত্ত্বের সাথে আয় ও নিয়োগ তত্ত্বের যোগসূত্র স্থাপন করে ক্লাসিক্যাল তত্ত্বের কি করেন? সম্প্রসারণ করেন। কে করেন? কেইন্স করেন। ঠিক আছে? তো খুবই ইন্টারেস্টিং জিনিস, যদি ভালো মতো করে একটু বোঝা যায় কিভাবে এক একটা চলকের পরিবর্তনের ফলে অর্থনীতি টোটালটাই পরিবর্তন হচ্ছে। নাম্বার টু কি বলেছে একটু খেয়াল করি। নাম্বার 2 যেটা বলেছে সেটা হচ্ছে পূর্ণ নিয়োগে উপনীত হওয়া বা কৌশলের সম্প্রসারণ, কিভাবে পূর্ণ নিয়োগে উপনীত হওয়া যায়। ঠিক আছে? এখন খেয়াল করি, বেকারত্ব থাকলে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর জন্য ক্লাসিক্যালরা সুলভ মুদ্রানীতির সুপারিশ করেন। তাদের মতে অর্থের যোগান বাড়লে দ্রব্যমূল্য সমানুপাতে বাড়বে, এতে প্রকৃত মজুরি কমবে। এটা স্বাভাবিক। অর্থের যোগান বেড়ে রাখলাম, মানুষের হাতে টাকা চলে আসলো, চলে আসার সাথে মানুষ অতিরিক্ত চাহিদা করবে, অতিরিক্ত চাহিদা হুইচ পুল দি প্রাইস আপ, এটা প্রাইসটাকে টেনে উপরের দিকে তুলে ধরবে, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা যাবে, এতে প্রকৃত মজুরি কমবে। এখন বলছে ফলে শ্রমের চাহিদা বাড়বে, শ্রমের নিয়োগ বাড়বে, এভাবে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছাবে সম্ভব বলে ক্লাসিক্যাল মডেলে সুপারিশ করা হয়েছে। তো ক্লাসিক্যাল মডেলে যেটা সুপারিশ করেছে যেটা সেটা হচ্ছে প্রথমে অর্থের যোগান বাড়ালে দ্রব্যমূল্য সমানুপাতে বাড়বে, প্রকৃত মজুরি কমবে, আর প্রকৃত মজুরি কমার সাথে সাথে শ্রমের চাহিদাটা বাড়বে। শ্রমের চাহিদা বাড়লে নিয়োগ বাড়বে, আর নিয়োগ বাড়লে আস্তে আস্তে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানো সম্ভব। বারবার বলছি, এই জায়গাগুলো কি বুঝছেন? প্রত্যেকে এই জায়গাগুলোর দিকে একটু ফোকাস করেন যে কি বলছে। যদি অর্থের যোগান বাড়ে, দ্রব্যমূল্য সমানুপাতে বাড়বে, আর দ্রব্যমূল্য বাড়লে অবশ্যই প্রকৃত মজুরি কমবে। যেটা 10,000 দিয়ে 10 দিয়ে ভাগ দিলে আসতেছে 1,000, আর 10,000 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে আসতেছে 2,000। তার মানে কি? তার মানে হচ্ছে যখনই দ্রব্যমূল্য কমলো আমার মজুরি বেড়ে গেল, আর দ্রব্যমূল্য বাড়লে মজুরি কমবে, আর মজুরি যখনই কমবে তখন শ্রমের যে চাহিদা রয়েছে সেই চাহিদা বাড়বে, তখন শ্রমের নিয়োগও বাড়বে। এভাবে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানো সম্ভব বলে ক্লাসিক্যাল মডেলে সুপারিশ করা হয়েছে। এখন কেইন্স পূর্ণ নিয়োগে পূর্ণ নিয়োগে পৌঁছার উপায় আরো সম্প্রসারণ করেন। তিনি মুদ্রানীতির সঞ্চালন প্রক্রিয়া নিম্নোক্তভাবে মুদ্রানীতির সঞ্চালন প্রক্রিয়া কিভাবে কাজ করবে সেটা নিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন মুদ্রার যোগান বাড়ানোর সাথে সাথে সুদের হার কমবে, সুদের হার কমলে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় বাড়বে, আর ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় বাড়ার সাথে সাথে সামগ্রিক চাহিদা বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়লে দ্রব্যমূল্য বাড়বে, আর দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে প্রকৃত মজুরি কমবে, আর প্রকৃত মজুরি কমার সাথে সাথে শ্রমের চাহিদা বাড়বে, নিয়োগ বাড়বে, প্রকৃত আয় বাড়বে। এভাবে মুদ্রানীতির সঞ্চালন প্রক্রিয়া উপস্থাপন করে অর্থ নিয়োগ বাড়াতে ক্লাসিক্যালদের মুদ্রানীতি ব্যাখ্যা তিনি সম্প্রসারণ করেছেন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন কথাগুলো বলছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বিষয়টা কি হচ্ছে। হ্যাঁ, মুদ্রার যোগান বাড়ার সাথে সাথে
বাজারে সুদের হার কমবে, আর সুদের হার কমার সাথে সাথে আমার ভোগ ব্যয় বেড়ে যাবে। আমি ব্যাংকে টাকা রাখবো না, ভোগ ব্যয় বাড়বে, বিনিয়োগ ব্যয় বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়বে, আর সামগ্রিক চাহিদা বাড়ার সাথে দ্রব্যমূল্য বেড়ে যাবে, প্রকৃত মজুরি কমবে, শ্রমের চাহিদা, এগুলো আগে দেখেছি। নিয়োগ বাড়বে, প্রকৃত আয় বাড়বে। এভাবে মুদ্রানীতি সঞ্চালন প্রক্রিয়া উপস্থাপন করে আয় ও নিয়োগ বাড়াতে ক্লাসিক্যালদের মুদ্রানীতি ব্যাখ্যা তিনি সম্প্রসারণ করেন। পরে তিনি যুক্তি দেন যে অর্থবাজারের তারল্য ফাঁদ আবার ভেজাল হয়েছে, নেটওয়ার্কে খুবই সমস্যা করছে। ঠিক আছে, যাই হোক, আমরা দেখি যে পরে তিনি যুক্তি দেন যে অর্থবাজারে তারল্য ফাঁদ সৃষ্টি হতে পারে, তখন সুলভ মুদ্রানীতি দ্বারা সুদের হার কমানো যাবে না, আয় ও নিয়োগ বাড়াতে সুলভ মুদ্রানীতি অকার্যকর হবে। বিকল্প হিসেবে তিনি নমনীয় ফিসক্যাল নীতি সুপারিশ করেছেন। ফিসক্যাল নীতি দুই ভাবে আয় ও নিয়োগ কি করতে পারে, বাড়াতে পারে। দেখি কিভাবে বাড়ায়। এক হচ্ছে কর হ্রাস করব, দুই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াবো। কর হ্রাস করলে ভোগ ও বিনিয়োগ ব্যয় বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে, আর দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে প্রকৃত মজুরি কমে আসবে। প্রকৃত মজুরি কমার সাথে সাথে শ্রমের চাহিদা বাড়বে, নিয়োগ বাড়বে, প্রকৃত আয় বাড়বে। এটা আগের যে চিত্রটা আছে, এই যে এইখানে এই চিত্র দিয়ে আমি বুঝিয়েছি। ঠিক আছে, এই চিত্র দিয়ে আমি বুঝিয়েছি। আচ্ছা, এরপরে আসি পরে ফ্যাক্টরটা, সরকারি ব্যয়। সরকারি ব্যয় একই কথা, সরকারি ব্যয় যদি আমি বাড়িয়ে দিই, সামগ্রিক চাহিদা C+I+G সেটাও বাড়বে, সামগ্রিক চাহিদা বাড়ার সাপেক্ষে দ্রব্যমূল্য বাড়বে, প্রকৃত মজুরি কমবে, শ্রমের চাহিদা বাড়বে, নিয়োগ বাড়বে, প্রকৃত আয় বাড়বে। সুতরাং দেখা যায় যে পূর্ণ নিয়োগে পৌঁছানোর জন্য ক্লাসিক্যাল মডেলের নীতি ও নির্দেশনা কেইন্স অনেকটা সংশোধন ও সম্প্রসারণ করতে কি হয়েছেন, সক্ষম হয়েছেন। ঠিক আছে, এখানে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? বলেন। না স্যার। খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের পরের স্লাইডে। হাউ আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম ইজ পসিবল ইন কেইনসিয়ান মডেল। যে কেইনসীয় তত্ত্বে অপূর্ণ নিয়োগ কেন দেখা যায়, হ্যাঁ, কিভাবে দেখা যায়। ঠিক আছে, এক হচ্ছে আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয়। এই যে এই জায়গাটার কথা বলতেছে, এই দিকটা অনমনীয়। ঠিক আছে, কেইন্সের মতে শ্রমবাজারের শ্রমিক সমূহ এবং মালিক পক্ষের যৌথ দর কষাকষির মাধ্যমে আর্থিক মজুরি নির্ধারিত হয়। এই মজুরি নিজ দিকে অনমনীয় হয়, অর্থাৎ আর্থিক মজুরি স্বল্প মেয়াদে কমানো সম্ভব হয় না। এর কারণ হচ্ছে নিম্নরূপ। নাম্বার 1, প্রথমত শ্রমিকরা অর্থের ধনাত্মক মায়া দ্বারা প্রভাবিত হয়, তারা দ্রব্যমূল্য অপেক্ষা আর্থিক মজুরির উপর বেশি গুরুত্ব দেয়, এই জন্য মজুরি কমানোর চেষ্টা তারা প্রতিহত করবে, স্বাভাবিক। দ্বিতীয়ত, মজুরি সম্পর্কে প্রত্যাশা নৈরাশ্যজনক হওয়ায় শ্রমিকরা আর্থিক মজুরি কমাতে রাজি হয় না। তৃতীয়ত, আর্থিক মজুরি প্রাতিষ্ঠানিকভাবে নির্ধারিত হলে চুক্তিকালীন সময়ের মধ্যে কমানো কঠিন। তো উপরোক্ত কারণে কেইন্স আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয় ধরে নেন। এর অর্থ নির্ধারিত মজুরি স্তরে শ্রমের যোগান পুরোপুরি স্থিতিস্থাপক, ইলাস্টিক হয়, কিন্তু একটি বিন্দুর পর শ্রমের যোগান রেখা কি হয়, ঊর্ধ্বমুখী হয়। একটু আগে দেখেছি এই যে বিষয়টা, এরপর আস্তে করে উঠে যাচ্ছে শ্রমের যোগান। ঠিক আছে, শ্রমের যোগান এখানে হচ্ছে পূর্ণ নিয়োগের ফ্যাক্টরটা হচ্ছে, কিন্তু শ্রমের যোগান প্রকৃত মজুরি যদি আমি কমিয়ে দেন আমি সেটাকে ইলাস্টিসিটিতে নিয়ে আসব। ঠিক আছে, আরেকটা হচ্ছে দ্রব্যমূল্য অনমনীয়। সাধারণ দ্রব্য বাজারে সামগ্রিক চাহিদা ও যোগান দ্বারা দ্রব্যমূল্য নির্ধারিত হয়। কেইন্সের মতে 0 লেস দেন এমপিসি লেস দেন 1। এমপিসি হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম।
তার মানে কি আমার আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় কতটুকু বাড়বে তার অনুপাত, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার থেকে বেশি কম হারে বাড়বে। সেক্ষেত্রে এমপিসি এর মান ধনাত্মক, কিন্তু 0 এর থেকে বড়, 1 এর থেকে ছোট হবে। সামগ্রিক যোগান প্রদত্ত অবস্থায় দ্রব্যমূল্যটা কি হবে? দ্রব্যমূল্য সামগ্রিক যোগান প্রদত্ত অবস্থায় দ্রব্যমূল্য কি হবে? দ্রব্যমূল্য কম হবে। সরকারি আইন কানুন, বাজারে মনোপলি, অলিগোপলি, কার্টেল ইত্যাদি থাকলে দ্রব্যমূল্য পরিবর্তনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে না। এই অবস্থায় দ্রব্যমূল্য নিজ দিকে অনমনীয় হতে পারে। আবার মানুষের রুচি, আচরণ, আর্থিক আয় ইত্যাদি স্থির থাকলে সামগ্রিক চাহিদার কি হয় না? সামগ্রিক চাহিদার পরিবর্তন হয় না। এই অবস্থায় দ্রব্যমূল্য